আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা ভালো আছো। আমি প্রভাষক নজির আহমদ, নাঙ্গলপাড়ার মহিলা কলেজ, ইকোনমিক্স সেকেন্ড পেপার, অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর আজকের অনলাইনে ক্লাসে পার্ট 1 আমরা আলোচনা করছি। এই আমার প্রথম ক্লাস দ্বিতীয় অধ্যায়ে। আশা রাখি তোমরা বুঝতে পারবে যে শিকন ফল আজকে বাংলাদেশের কৃষির কাঠামো এবং কৃষির উপখাত সমূহ খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ আমরা কি কি শিখব। আজকে শিকন ফল হচ্ছে বাংলাদেশের কৃষির কাঠামো এবং কৃষির উপখাত সমূহ। এগুলো আলোচনার পূর্বে আমরা আজকের অধ্যায় বাংলাদেশের কৃষিটা কি, এগ্রিকালচার, যার ইংরেজি প্রতিশব্দ কৃষি। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ, এগার অর্থ জমি বা মাঠ, ও কালচারাল শব্দের অর্থ হচ্ছে চর্চা বা চাষ করা। এগ্রিকালচার শব্দটি ল্যাটিন শব্দ এগার ও কালচুরা চর্চা বা চাষ করা থেকে উদ্ভূত। সাধারণত আমরা কৃষি বলতে বুঝি জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। আমরা কি বুঝি? জমি চাষ করে ফসল উৎপাদন করাকে কৃষি বলা হয়। আমরা শুরুতে বলছি বাংলাদেশের কৃষি কাঠামো। বাংলাদেশের কৃষি কাঠামো আলোচনা করবে। আমাদের কৃষির কাঠামোটা কেটে জানতে হবে। কৃষি পণ্য উৎপাদনের পদ্ধতি ও উদ্দেশ্য, ধরন, কৃষির ধরন, ভবিষ্যৎ ব্যবস্থার ধরন, খামারের আয়তন, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থা ইত্যাদির সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে। আবারও বলছি, কৃষি কাঠামো কি? কৃষি পণ্য উৎপাদনের পদ্ধতি ও উদ্দেশ্য, কৃষির ধরন, ভবিষ্যৎ ব্যবস্থার ধরন, খামারের আয়তন, কৃষিকাজের সাথে জড়িত মানুষের আর্থসামাজিক অবস্থা ইত্যাদির সমন্বিত রূপকে কৃষি কাঠামো বলে। আমরা আজকের আলোচনায় বাংলাদেশের কৃষির কাঠামো সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমে কিছু পয়েন্ট আউট করব। কৃষির কাঠামোতে আসতেছে আমাদের ভূমি ও ভূমির প্রকৃতি। ভূমি ও ভূমির প্রকৃতি, কৃষি পণ্য উৎপাদনের উদ্দেশ্য, কৃষি জমির মালিকানা, উৎপাদন ব্যয় নির্বাহের সামর্থ্য, উৎপাদন পদ্ধতি, উৎপাদনে অংশগ্রহণকারী, উপভোগকারী বা উপকারভোগী, কৃষি পণ্যের বাজার, সরকারি প্রণোদনা, কৃষি ঋণ, পানি সেচ ও পানি নিষ্কাশন, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা ভূমি ও ভূমির প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চাষযোগ্য জমির পরিমাণ 8.52 মিলিয়ন হেক্টর। এর মধ্যে ফসলের জমি বলতে আমরা এক ফসলি জমি আছে, দুই ফসলি জমি আছে। এই ফসলের জমি হচ্ছে 1.485 মিলিয়ন হেক্টর, দুই ফসলের জমি হচ্ছে 4.107 মিলিয়ন হেক্টর, এক ফসলের জমি 2.236 মিলিয়ন হেক্টর। আসলে আমরা ভূমি ও ভূমির প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখানে লক্ষ্য করছি যে জমির পরিমাণ এক ফসলি দু ফসলি হতে পারে কি পরিমাণ। অসংখ্য নদ নদী বাংলাদেশকে জড়িয়ে আছে। এই দেশের অধিকাংশ কৃষি জমি এইসব নদীবাহিত পলিমাটি দ্বারা গঠিত। অতি উর্বর এই জমিতে সামান্য পরিশ্রমে অধিক ফসল উৎপাদন সম্ভব। সামান্য পাহাড়ি ও বলন্দ ভূমিতে বৈচিত্র্যময় ফল ফসলের ঈর্ষণীয় ফলন লক্ষ্য করা যাচ্ছে। এদেরই আমরা দেখছি যে পাহাড়ি এলাকায় আমাদের অনেক ফসল হচ্ছে। বাংলাদেশের মাটি মায়ের মতো অকৃপণভাবে তার সন্তানদের খাদ্যবস্ত্রের যোগান দিচ্ছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এখানে প্রায় 46% লোক কৃষিকাজে নিয়োজিত। যদি আমরা কৃষিকাজকে আরও বেগবান করতে পারি তাহলে আমাদের কৃষি স্বয়ংসম্পূর্ণ হবে। 2. কৃষি পণ্য উৎপাদনের উদ্দেশ্য। কৃষি পণ্য উৎপাদনের উদ্দেশ্য প্রধানত জীবন নির্বাহের উদ্দেশ্যে বাংলাদেশে কৃষি পণ্য উৎপাদন করা হয়। কারণ কৃষক জমি উৎপাদন করে কী জন্য? নিজের জীবন নির্বাহের জন্য, ছেলে মেয়েদের জীবন নির্বাহের জন্য, স্কুল কলেজে পড়ানোর জন্য। আসলে কৃষিকাজের মূল উদ্দেশ্য হচ্ছে এই বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণ। বাংলাদেশে কৃষির মূল উদ্দেশ্য এটাই। তাই অর্থকরী ফসলের চেয়ে খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের মধ্যে উৎসাহের মাত্রা অনেক বেশি লক্ষ্য করা যায়। কৃষি জমির মালিকানা।
বাংলাদেশে প্রায় 80% জমি 20% লোকের মালিকানা, এবং 20% জমি 80% লোকের মালিকানা রয়েছে। অর্থাৎ কৃষি জমি বন্টনে এখানে ব্যাপক বৈষম্য লক্ষ্য করা যায়। উৎপাদন ব্যয় নির্বাহের সামর্থ্যে জমির সংস্কার, আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ, পরিচর্যা, পানি সেচ নিষ্কাশন, বীজ, সার, কীটনাশক, কৃষি উপকরণ ইত্যাদি সংগ্রহের জন্য প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু অধিকাংশ কৃষক ভূমিহীন, দরিদ্র থাকায় এই সকল ব্যয় নির্বাহ করা তার সম্ভব হয় না। বাংলাদেশের 77% মানুষ গ্রামে বসবাস করে। এদের অধিকাংশের আর্থিক সামর্থ্য সচ্ছলতা প্রান্তিক পর্যায়ে। তারা কিন্তু নির্ভরশীল, তারা স্বয়ংসম্পূর্ণ না। দেখো, উৎপাদন পদ্ধতি, কৃষকের দারিদ্র্য, শিক্ষার অভাব, জমির খণ্ড বিখণ্ডতা ও বিচ্ছিন্নতা ইত্যাদি কারণে বাংলাদেশের সকল জমিতে এখনও আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ করা সম্ভব হয়নি। অনেক কৃষককে প্রাচীন চাষ পদ্ধতি ও প্রকৃতির উপর নির্ভর করে থাকতে হয়। মাত্র 56% জমি সেচের আওতা আসলেও আধুনিক ও উন্নত যন্ত্রপাতি যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর সর্বত্র প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। কৃষকদের শিক্ষার অভাবে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা করা কষ্টসাধ্য হচ্ছে। তবে কৃষিক্ষেত্রে গবেষণার ব্যাপক সাফল্য আমাদেরকে উজ্জীবিত করে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র অনেক হাইব্রিড স্বল্পমেয়াদী ধানের জাতসহ অন্যান্য ফসলের বীজ উদ্ভাবন করেছে। বায়ো টেকনোলজি ও পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে উদ্ভাবন ও মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। খরা, বন্যা ও লবণাক্ততা সহিষ্ণু ও জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করছো কৃষির উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি অনেক এনজিও, বেসরকারি সংস্থা, সমবায় সমিতি, সমবায় খামার গঠনে কাজ করছে। এর ফলে খামারের আয়তন বড় হচ্ছে এবং আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগের আওতা বৃদ্ধি পাচ্ছে। উৎপাদনে অংশগ্রহণকারী, বাংলাদেশ একটি মিশ্র অর্থনীতির দেশ। এখানে অধিকাংশ ভূমি ব্যক্তি মালিকানা থাকলেও কিছু ভূমি মালিকানা রয়েছে, তাই ব্যক্তির সাথে সাথে সরকার ও কৃষি পণ্য উৎপাদনে অংশগ্রহণ করে। গ্রামে বসবাসকারী 77% জনগোষ্ঠীর 72% প্রত্যক্ষ এবং অবশিষ্ট 15% পরোক্ষভাবে কৃষিকাজে জড়িত। দেশের মোট শ্রমশক্তিতে 47.30% কৃষিক্ষেত্রে কর্মরত। এই দারিদ্র কৃষকগণ আমাদের সবার অন্নদাতা ভূমিকা পালন করে, কারণ তারা যদি কৃষিকাজ না করতো তাহলে আমরা অন্ন পাইতাম না। উপকারভোগী, আমরা 16 কোটি মানুষ, প্রায় 16 কোটি মানুষ প্রত্যেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি একদিকে প্রায় 47% শ্রমশক্তির কর্মসংস্থান ও জীবন ধারণের উপায় বের করে দিচ্ছে, অন্যদিকে সকলের খাদ্য চাহিদা পূরণ, শিল্পের কাঁচামাল সরবরাহ ও বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। এক কথায় এই দেশের প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে এই দেশের কৃষির উপকার ভোগ করছে এবং কৃষির উপর নির্ভরশীল হচ্ছে। এরপরে দেখো, কৃষি পণ্যের বাজার। কৃষি পণ্যের বাজার আমরা লক্ষ্য করছি, প্রিয় শিক্ষার্থী, বীজ, সার, কীটনাশক, সেচ যন্ত্রের, জ্বালানি সহ কৃষি উপকরণের সরকারি ভর্তুকি সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে পণ্য বিক্রয় করে কৃষকগণ লাভবান হতে পারছে না, কারণ তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। বাংলাদেশে কৃষি পণ্য বিপণন ব্যবস্থা কৃষক ও ভোক্তাগণের মাঝখানে অত্যন্ত শক্তিশালী মধ্যস্বত্বভোগী, যেটাকে আমরা দালাল বলে থাকি। ওই দালাল সত্ত্ব ঘরে উঠাতে কৃষকরা ন্যায্য ধানের মূল্য পাচ্ছে না। কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো বাজার বাংলাদেশে এখনও গড়ে ওঠেনি। কৃষকদের দারিদ্র্য, তার শিক্ষার অভাব, অনুন্নত যাতায়াত যোগাযোগ ব্যবস্থা ও মধ্যস্বত্বভোগী দালাল চক্র দূরত্বে ফসলের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। এতে কৃষকরা অনেক সময় হতাশা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি প্রণোদনায় তোমরা লক্ষ্য করছ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সেক্টরে, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরে আমাদেরকে বিশেষ প্রণোদনা দিচ্ছে যে কৃষক বিনা সুদে টাকা নেবে। আর সরকার এমনিতে অনেক কৃষককে, বাংলাদেশের বহু কৃষককে বিনা সুদে টাকা দেওয়ার পাশাপাশি তাদেরকে প্রণোদনার প্যাকেজও টাকা দিয়েছে, যাতে তারা ভবিষ্যতে আরও কৃষিকাজ ভাগ্যবান করতে পারে।
খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, রপ্তানি আয় বৃদ্ধি, কৃষি নির্ভর শিল্পের প্রসারের লক্ষ্যে সকল কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। বীজ, সার, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ ইত্যাদির উপর সরকার ভর্তুকি দিচ্ছে। বিনামূল্যে কৃষি অফিসারের পরামর্শ প্রদান করা হচ্ছে। আমরা কৃষি ঋণ, আমরা দেখো যে কৃষি ঋণটা কি। কৃষক জমি চাষ করার জন্য, জমিতে উন্নত ফসলের জন্য যে ঋণ গ্রহণ করে সেটাকে আমরা বলি কৃষি ঋণ। এই কৃষি ঋণের উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা কি বুঝি, যেটা সরকার কর্তৃক গৃহীত, সরকার যেটাকে স্বীকৃতি দিয়েছে, আমরা যেখান থেকে বিভিন্ন প্রক্রিয়া সরকারিভাবে ঋণ নিতে পারি, যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ সমবায় ব্যাংক, বিআরডিবি ব্যাংক, এই সকল ব্যাংক থেকে আমরা শর্ত সাপেক্ষে ঋণ নিতে পারি। এটাকে বলে প্রাতিষ্ঠানিক উৎস। গ্রামীণ ব্যাংক, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। আর অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান হচ্ছে গ্রাম্য মহাজন, সুদী কারবারি, যারা সুদের টাকা দেয়, বন্ধু বান্ধব, এদের থেকে আমরা ঋণ নিতে পারি। এটাকে বলা হয় অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান। আমরা এখন আলোচনা যাব আমাদের ফানি শেষ ও ফানি নিষ্কাশন পদ্ধতিতে। পানি সেচ ও পানি বাংলাদেশের মাত্র 56% জমি সেচের আওতা এসেছে। পানি সেচ ও নিষ্কাশনের অভাবে বছরের বেশিরভাগ সময় অনেক জমি পতিত পড়ে থাকে, এগুলোতে আর ফসল করা সম্ভব হয় না। আমরা আজকে বাংলাদেশের কৃষির কাঠামো আলোচনা করতে গিয়ে এই পয়েন্টগুলো আমরা আউট করেছি। আশা রাখি সবাই বুঝতে পারছো। আমরা এখন আলোচনা যাব কৃষির উপকার। অবশ্যই কৃষির উপখাতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষির উপখাতকে চারি ভাগে ভাগ করা যায়: শস্য ও শাক সবজি। 2 নম্বর হচ্ছে প্রাণী সম্পদ, বনজ সম্পদ আর মৎস্য সম্পদ। বর্তমানে অবশ্য মৎস্য সম্পদকে আলাদা একটি খাত হিসাবে বিবেচনা করা হয়। আমরা এখন শস্য শাকসবজি বলতে আমরা কি বুঝি? খাদ্যশস্যের মধ্যে হলো ধান, গম, আলু, ডাল, তেলবীজ, ভুট্টা, শাকসবজি, ফলমূল ইত্যাদি। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই কৃষিক্ষেত্রে ধান সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। আউশ, আমন ও বোরো ধান এখানে ভালো উৎপাদন হয়। সম্প্রতি আলু চাহিদার চেয়ে অধিক উৎপাদন হলেও সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ কিংবা রপ্তানির অভাবে নষ্ট হতে দেখা যাচ্ছে। গমের চাহিদা থাকলেও আবহাওয়া অনুকূল না থাকায় প্রচুর পরিমাণ গম আমদানি করতে হয়। অর্থকরী ফসলের মধ্যে পাট, চা, তামাক, ইক্ষু ইত্যাদি অন্যতম। অর্থকরী ফসলের চাহিদা মিটিয়ে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। আমরা জানো আমাদের যে লন্ডন, ব্রিটেন যাকে বলি, বাংলাদেশ থেকে প্রতিদিন সকালে শাক সবজি একটা বিমান যায়, ওখানে গিয়ে বাংলাদেশিরা ওখানে তারা কেনাকাটা করে। 2, প্রাণী সম্পদ। প্রাণী সম্পদের মধ্যে গবাদি পশু, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, পাখি, ডিম, দুধ, ডেয়ারি, পোলট্রি, চামড়া উৎপাদন ইত্যাদি অন্তর্ভুক্ত। গৃহপালিত গরু, মহিষ, জমি চাষ ও পণ্য পরিবহনের ব্যবস্থা হয়। দুধ, ডিম, মাংস আমাদের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া পশুর চামড়া একটি অন্যতম রপ্তানি পণ্য। 3, বনজ সম্পদ। বনজ সম্পদের মধ্যে কাঠ, জ্বালানি, বাঁশ, বেত, মোম, মধু, রাবার, গোলপাতা, শন ইত্যাদি অন্যতম। বাংলাদেশের জনগণের বাড়িঘর নির্মাণ, আসবাবপত্র তৈরি, জ্বালানি ইত্যাদি চাহিদা পূরণ সহ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে বনজ সম্পদের গুরুত্ব অপরিসীম। মৎস্য সম্পদ। বর্তমানে মৎস্য সম্পদ কৃষির অন্তর্ভুক্ত উপখাত হিসাবে বিবেচনা না করে উৎপাদনে আলাদা একটি খাত হিসাবে বিবেচনা করা হয়। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এখানে জালের মতো নদী বিস্তৃত আছে এবং দেশের বিভিন্ন জায়গায় মাছ পাওয়া যায়। দেশের একটি অংশ সমুদ্র সীমার সাথে যুক্ত বলে এখানে প্রচুর মাছ উৎপাদন হয়। দেশে আমিষের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা হয়। মৎস্য সম্পদের মধ্যে আভ্যন্তরীণ মৎস্য সম্পদ এবং সামুদ্রিক মৎস্য সম্পদ রয়েছে।
আশা রাখি সবাই বুঝতে পারছো। আমরা কৃষির উপকার সম্বন্ধে আলোচনা করছি। বাড়ির কাজ, আমরা বাংলাদেশের কৃষির উপকার সমূহ কী কী নিজের ভাষায় বিস্তারিত লিখে আনব। আজকে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমরা বাংলাদেশের কৃষি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ কৃষি অধ্যায়ে বাংলাদেশের কৃষি কাঠামো এবং কৃষি উপকারসমূহ বিস্তারিত আলোচনা করছি। আশা রাখি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।